আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, সতর্কতা মানছে না অনেকেই, নতুন নতুন এলাকা লকডাউন। করোনা মোকাবেলায় স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মৃতদের স্মরণে সংসদে শোক। এবং সতর্ক করা সত্ত্বেও শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই, অলিগলিতে বাড়ছে অকারণে ঘোরাফেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। ঘরবন্দি শিশুদের প্রতি বন্ধুসুলভ আচরণের আহ্বান বিশেষজ্ঞদের, মোবাইল ফোন থেকে দূরে রাখার পরামর্শ। করোনার বিস্তার এখন দেশ জুড়ে, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে মৃত্যুর খবরও আসছে প্রতিদিন। ঝুঁকি এড়াতে লকডাউনের আওতায় আনা হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও সামাজিক দূরত্ব মানছেন না অনেক এলাকার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। যশোরের বেনাপোলে সর্দি জ্বরের 2 বোন আক্রান্তের পর এক বোনের মৃত্যু হয়। শুক্রবার সকালে বড় মেয়েটার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এরপর বাড়িটি লকডাউন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান এবং স্বাস্থ্য বিভাগকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে। নোয়াখালীর কবিরহাটে একজন শনাক্তের পর আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এ উপজেলায় এটি প্রথম করোনা সংক্রমণের ঘটনা। আক্রান্ত যুবক সপ্তাহখানেক আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। কিশোরগঞ্জের ভৈরবে এসিল্যান্ড, তার ড্রাইভার ও আর একজন ডাক্তার সহ 5 জন করোনায় আক্রান্ত। এর আগে গত 10 দিনে ভৈরবে নার্স, ডাক্তার ও পুলিশ সহ 10 জন আক্রান্ত হন। এ পর্যন্ত ভৈরবে মোট আক্রান্তের সংখ্যা 15। রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম লাবলু করোনায় আক্রান্ত। এ নিয়ে রংপুরে রোগীর সংখ্যা 5। ঠাকুরগাঁয়ে আরও একজন করোনা পজিটিভ শনাক্ত। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা 6 জন। জেলায় লকডাউন চলছে। গত 11 এপ্রিল ঠাকুরগাঁয়ে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরত 3 জন করোনা পজিটিভ হওয়ার পর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়। পঞ্চগড় জেলায় চলছে লকডাউন। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করলেও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছেন না। রংপুর নগরীতে 41টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মানানো যাচ্ছে না। এদিকে সংক্রমণ এড়াতে পটুয়াখালীর বাউফল পৌর শহরের মাছ, মাংস ও সবজির বাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। করোনার বিস্তার রোধে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে উত্তরবঙ্গে প্রবেশ ঠেকাতে সিরাজগঞ্জের নদীপথে অভিযান চালিয়েছে র‍্যাব 12 সদস্যরা। আপনারা কোথা থেকে আসছেন? মাসুম আলিসা, 21 টেলিভিশন। কোথায় গিয়েছিলেন? দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। একদিনে 306 জন আক্রান্ত হয়, সংখ্যা এখন 2144। শনিবার মারা গেছেন 9 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 84। এদিকে করোনা পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব চালু হয়েছে। সব মিলিয়ে ল্যাবের সংখ্যা এখন 19টি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। আগের দিনের তুলনায় এদিন রোগীর সংখ্যা বেড়েছে। একদিনে 2114 জনের নমুনা পরীক্ষায় আরও 306 জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মৃতের তালিকায় যোগ হয়েছে 9 জনের নাম। সুস্থ হয়েছেন 8 জন। গত 24 ঘন্টায় 306 জন, মৃত্যুবরণ করেছেন 9 জন। যারা মৃত্যু তাদের মধ্যে 6 জনের ঢাকার মধ্যে, ঢাকার বাইরে রয়েছেন 3 জন।
2 জন নারায়ণগঞ্জের এবং 1 জন সাভারের। নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয় 24 ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 66 জনকে। হোম কোয়ারেন্টাইনে আছেন 3641 এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 174 জন। রোগীর সংখ্যা রাজধানীতেই সবচেয়ে বেশি, 32 ভাগ ঢাকায়। নতুন সংক্রমণ এলাকার মধ্যে আছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ। সংবাদ সম্মেলনে জানানো হয় করোনা পরীক্ষায় দেশের 19তম ল্যাবটি এখন যশোরে। যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা সহ গরম পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার দিক নির্দেশনা দেয়া হয় সংবাদ সম্মেলনে। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। নিয়মিতভাবে কুসুম গরম পানি পান করতে পারেন, আদা চা পান করতে পারেন এবং গরম স্যুপ পান করতে পারেন। আপনারা নিয়মিতভাবে দিনে 3 থেকে 4 বার লবণ গরম পানি সহযোগে গড়গড়া করতে পারেন। চিকিৎসা সেবা দিতে গিয়ে সমস্যার মুখোমুখি হলে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার নির্দেশনা দেয়া হয় অনলাইন ব্রিফিং থেকে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষি, মাঝারি ও ভারী শিল্প রক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 95,619 কোটি টাকা। একাদশ সংসদের নিয়ম রক্ষার 7ম অধিবেশনে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খাদ্য সামগ্রী ও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ মজুদ আছে জানিয়ে করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া কোভিড-19-এ দেশে ও বিশ্বে মৃতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। সাংবিধানিক বাধ্যকতার কারণে কঠিন সময়েও জাতীয় সংসদের এই অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিনের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে করোনা আক্রান্ত হয়ে দেশ বিদেশে যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব করা হয়। মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা। শোক প্রস্তাব ও সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় তাঁর সরকারের নেয়া প্রস্তুতির কথা তুলে ধরেন। আরও 50 লক্ষ রেশন কার্ড করে দেব, তাতে আগে 50 আর আরও 50 করলে প্রায় 1 কোটি কার্ড, অর্থাৎ 1 কোটি কার্ড, অর্থাৎ একটা পরিবার যদি 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয় তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। খাদ্যের অভাব হবে না জানিয়ে সবাইকে ফসল উৎপাদনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসপ্ন। যে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি, ফল মূল, যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয়, আমরা যেন মানুষকে দিতে পারি। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মজুদ আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকলকে নিয়েই একটা জাতীয় কমিটি করা হয়েছে, আর সেই সাথে সাথে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা, চিকিৎসার ব্যবস্থা করা। আমরা সেই ব্যবস্থাগুলি নিচ্ছি। চিকিৎসা সরবরাহ অব্যাহত রয়েছে, কাজে এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হবে। অভাব হওয়ার কোনো লক্ষ্য নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে। করোনার কাছে অনেক শক্তিশালী দেশও অসহায় হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সামাজিক বা শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই। বারবার সতর্ক করা হলেও কানেই তুলছে না তারা। রাজধানীর অলিগলিতে অকারণে ঘোরাফেরাও যেন দিন দিন বাড়ছে। রাজধানীতে টিসিবির পণ্য কিনতে একরকম গায়ে গা ঘেঁষেই দাঁড়াচ্ছেন ক্রেতারা। বারবার দূরত্ব রেখে দাঁড়াতে বলা হলেও কে শোনে কার কথা। রাসেল খানের রিপোর্ট। করোনার বিস্তার রোধে সারা দেশকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অকারণে ঘোরাফেরা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয় ওই প্রজ্ঞাপনে। তারপরও বদলায়নি রাজধানীর চিত্র। সংক্রমণ রোধে এই গলিটি লকডাউন, তারপরও গলিতে মানুষের অভাব নেই। অকারণেই এভাবেই ঘোরাফেরা করছে বিভিন্ন বয়সী মানুষ। সেলুনে যেতে হবে ভাইয়া, কারণ এখন চুল বড় হয়ে গেছে, এখন চুল গরমের কারণে মাথা চুলকাইতেছে। খাবারটা এখানে নিয়ে আসার কথা, তাই আমি দেখলাম যে আসছে কিনা, যাবো আবার আমি মার্কেটে। সামাজিক কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার কথা বলা হলেও মানছেন বা কজন। যদিও এ পর্যন্ত পাওয়া কোভিড-19 রোগীর মধ্যে রাজধানীতে সবচেয়ে বেশি লোক বেশি থাকে পিছনে, এই জন্য। এটা তো সরকার আইন দিয়েছে, কারণ দূরে থাকবার লাগে, আমরা তো থাকি না।
খালি চাপে। যদি গাড়ি একটু ডিসিপ্লিন থাকতো, আমাদের লোক থাকতো ভালো মতো ডিসিপ্লিন করার জন্য, তো এরকম চাপাচাপি তো হতো না। টিসিবির পণ্য কিনতে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কথা বলা হলেও কে শোনে কার কথা। আমি সার্কিটের ভিতরে আছি, উনি আমার মাঝখান দিয়ে ঢুকে গেছে গা, ঠেলাঠেলি করে আসে, এই জন্য মানে সাইডে দাঁড়ায় রয়েছি, আমার লোক সিরিয়ালে রাখি। আমরা যেমনে পারি আগে গিয়ে পণ্যটা নিয়ে বাসায় নেওয়ার চেষ্টা করি। বিক্রেতারা বলছেন বারবার সতর্ক করা হলেও কেউই কথা শোনে না। জনগণটা বলার পরে জনগণ পারে না, জনগণের মাল তো আমরা সীমিত রাখছি। এই ঠিক করে দিলাম, আমি শুরু করলাম দেওয়া, এ আবার অটোমেটিকলি লাইন কাট আপ করে লাইছে। এই অবস্থায় মানুষকে সচেতন করার কাজটা অব্যাহত আছে। অযথা ঘোরাফেরা না করে বাসায় ঘরে ফিরে যাওয়ার জন্য। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব মহামারী করোনায় ঘরবন্দি শৈশব, স্কুল নেই, বিনোদন কেন্দ্রগুলো খোলা নেই, এক কথায় ঘরে থেকে বের হওয়া মানা। তাই দুরন্ত ছোটাছুটি মন এখন চার দেয়ালে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন করোনাকালে শিশুদের চিন্তার ও আচরণগত বিকাশ ঠিক রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। ঘরোয়া খেলাধুলা, গল্প বলার পাশাপাশি শিশুরা খুশি হয় এমন মাধ্যম খুঁজে নিতে হবে। এ সময় যাতে মোবাইল ফোনে আসক্তি তৈরি না হয় সে বিষয়ে নজর রাখার পরামর্শ তাদের। স্মৃতিমণ্ডলের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দুষ্টু হাসিতে খেলাধুলায় একটু অবসর নেই ছোট্ট অহনের। এক সময় মায়ের সাথে অফিস যেত, আর এখন দিনরাত কাটছে বাসার ভেতর। 2.5 বছরের অতল আনন্দের নেই সীমা। কার্টুন দেখা, খেলাধুলায় কাটছে সময়। শুধু কি তাই, পড়াশোনায়ও আগ্রহের কমতি নেই। করোনার ছোবল, তাই বলে কি ছোট্ট রংধনুর জন্মদিন থেমে থাকবে? বয়সে বড় রং তুলির আগ্রহে এরকম আয়োজন মুগ্ধতা ছড়ায়। স্পর্শের স্কুল বন্ধ, বাইরে বের হওয়ারও উপায় নেই। তাই এখন তার খেলার সাথী ছোট ভাই স্বচ্ছ। তাই ঘরেই তাদের ক্রিকেট খেলা, ঘরেই ছোটাছুটি। যতই কষ্ট হোক তারপরও আমরা বাসায় থাকবো। গল্প ছড়ায় দিন কাটছে রূপাঞ্জনা, দীপাঞ্জনার। দিদির কোলে উঠবো বলে কাটছিলাম, একটু আগে হঠাৎ এসে পড়া, আমি অনেক খুশি হলাম। কোভিড-19 কি ছোট্ট করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে প্রাণ, এ খবরে তাদের খুব একটা আগ্রহ নেই। শিশুদের জগৎটা এমনই হয়। কিন্তু যারা একটু বড় তাদের কাছে করোনা, কোয়ারেন্টাইন, লকডাউন এই শব্দগুলো পরিচিত হয়ে উঠেছে। বাইরে যাওয়ার কঠিন বারণ, তাই তো ঘরবন্দি জীবনে বিনোদনের উপায় নিজেদেরই খুঁজে নিতে হচ্ছে। সাজসজ্জা, ব্যায়াম করা থেকে শুরু করে ঘরের কাজেও শিশুরা হাত লাগাচ্ছে। অনেকের কাছে সময় কাটানোর অন্যতম মাধ্যম মোবাইল ফোন। শিশুদেরকে আমরা সুষম খাদ্য খাওয়াবো, এবং যেহেতু তারা এই মুহূর্তে বাইরে খেলাধুলা করতে পারছে না, সেই কারণে তাদেরকে ঘরের ভিতর হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করার জন্য উৎসাহিত করব, এবং শিশুদেরকে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধিগুলো শেখাবো। বিনোদনের মাধ্যম হিসেবে ঘরোয়া খেলা, বই পড়া, পারিবারিক সিনেমা দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। শিশুরা যাতে মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়ে সেদিকে অভিভাবকদের নজর দিতে হবে। ঘরের ভেতরে থেকেই বিভিন্ন যোগাযোগ মাধ্যমের ভেতরে তারা তাদের বন্ধুদের সাথে, স্বজনদের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু তার সাথে এটিও খেয়াল রাখতে হবে এই যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার সময় শিশুরা যেন ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে না পড়ে। কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ের মূল অস্ত্র সচেতনতা। কঠিন এ সময়টাতে শিশু মন থেকে আতঙ্ক সরানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনায় মৃতদের দাফনে কাজ করছে 3টি সংগঠন, স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে, যদিও ত্রাণের অপর্যাপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক এলাকার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনায় লকডাউন এলাকার কর্মহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে অব্যাহত রয়েছে সরকারি ত্রাণ কার্যক্রম। সরকারের সহযোগিতায় এসব এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন জনপ্রতিনিধিরা। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া 250 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
অসহায় মানুষের পরিচয় গোপন রেখে নড়াইল জেলা ছাত্রলীগ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি। প্রায় ৩০০ অসহায় পরিবারকে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুণ এসব নেতাকর্মী। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আউশ প্রণোদনা প্যাকেজের আওতায় ৫,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫,৫০০ কৃষক এ সুবিধা পাবেন। ভোলায় কৃষকের কাছ থেকে তরমুজ কিনে বিনামূল্যে বিতরণ করছেন সংসদ সদস্য আলী আজম মুকুল। এদিকে শরীয়তপুর পৌরসভায় কর্মহীন ৪,৮০০ পরিবারকে খাদ্য সহায়তার জন্য ত্রাণ কমিটি গঠন ও সরকারি রেশন কার্ড বিতরণের অনিয়ম প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ, মহামারীতে মানুষই মানুষের হাত ধরেছে। করোনায় মৃতদের জানাজা দূরের কথা, দাফনেও প্রিয়জন প্রতিবেশীরা পাশে থাকছেন না। এমন পরিপ্রেক্ষিতে রাজধানীর ৩টি সংগঠন এগিয়ে এসেছে করোনায় মৃতদের দাফনে। শুরুতেই আল মার্কাজুল ইসলামী সংগঠন এই কাজে যুক্ত হয়। পরে কোয়ান্টাম ও রহমত আলম নামে আরও ২টি সংগঠন এই কাজ শুরু করে। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এ কেমন মৃত্যু! পাশে নেই প্রিয় স্বজনরা, মরদেহের কাছেই আসছে না স্বজন প্রতিবেশীদের কেউই। এরকম দৃশ্য কেউ কি কখনো কল্পনায়ও এনেছিল? করোনা আক্রান্ত হওয়া সন্তানরা মাকে ফেলে রেখে চলে যাচ্ছেন। বাবার মৃত্যুর পর শেষ যাত্রায় নেই সন্তান, নেই প্রতিবেশীদের কেউই। এই চিত্রের উল্টা দিকও আছে। সব গল্পেই অমানবিক নয়, আছে মানবিক অনেক উদ্যোগ। ভাইরাস সংক্রমণের শঙ্কা থাকলেও দাফন কাজে এগিয়ে আসছেন অনেকেই। এগিয়ে এসেছে আল মার্কাজুল ইসলামী, কোয়ান্টাম ও রহমতে আলম নামে ৩টি সংগঠন। প্রাতিষ্ঠানিক হিসেবে আমরা কাজ করছি, কোয়ান্টাম আর রহমতে আলম যোগ হচ্ছেন তারা। পানিতে গোসলের পরিবর্তে তায়াম্মুম, সাদা কাপড়ের পরিবর্তে বিশেষভাবে তৈরি ভ্যাকুয়াম প্লাস্টিকের ডেড বডি ব্যাগে করা হচ্ছে দাফন। কজনই মিলে জানাজা নামাজও পড়ছেন নিয়ম মেনেই। তারপর কবরে অন্তিম শয়ান। দাফনের আগে ও পরে নিয়ম করেই ছিটানো হয় জীবাণুনাশক, পোড়ানো হয় নিরাপত্তা সরঞ্জামও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা আর ধর্মীয় বিধান মেনেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দাফন কাজে যুক্ত। তারা বলছেন, বাস্তবতার বিবেচনায় এই কাজের প্রতি সবার আস্থা থাকা উচিত। আমাদেরও তো মন, আমরা মানুষ, তো আমাদের মন গলে যায়, আমাদের খারাপ লাগে। এমন হয়ে যায় যে কর্মীরা নিজেরাও কেড়ে ফেলে, যে তার লাশটাকে বা তার আপন জনকে তার বাবা বা তার ভাই বা তার বোনের মতো অ্যাকসেপ্ট করে নিছে, এমন একজন কর্মী সে লাশটাকে তারা পুরো হ্যান্ডেলিং করছে। স্বেচ্ছাসেবক যারাই সামনের দিনগুলোতে এই কাজে যুক্ত হবেন, প্রত্যেকের নিরাপত্তা আগে নিশ্চিত হতে হবে বলছেন সংশ্লিষ্টরা। সেফটি আগে নিয়ে তারপরে আপনি একজন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্যসেবা। দিনাজপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করার মধ্য দিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গেল শনিবার বিকেল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পশ্চিম পাশে স্থাপিত বুথটি থেকে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়। 6 ফুট বাই 6 ফুট এয়ারটাইট একটি বুথ, সামনে কাচের কাউন্টার, সেখানে 2টো গ্লাস লাগানো রয়েছে। সামনে একটি টুলে উপসর্গে থাকা ব্যক্তির বসার ব্যবস্থা। নমুনা সংগ্রহকারী গ্লাভসের ভিতরে হাত ঢুকিয়ে উপসর্গ থাকা ব্যক্তির নাক ও গলা থেকে নমুনা সংগ্রহ করছেন। এর ফলে পিপিই এর অপচয় রোধ হবে, তেমনি নমুনা সংগ্রহকারীর সংখ্যা বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। সর্দির পর গলা ব্যথা, শ্বাসকষ্ট এরকম হওয়ার পর নিজে ভাবতেছি যে আমার দেশে যেরকম চলতেছে আমার কোনো সমস্যা হতেছে নাকি, সেই কারণে আমি নিজে থেকে একটু এখানে আসছি। ড্যাক্স হওয়াতে আমরা অনেকটা ভালো সেফ, আমরা সেফ এবং রুগীরাও সেফ। তারা হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের তারাও আর ছড়াচ্ছে না, আমরাও ছড়াচ্ছি না। আমরা যারা স্বাস্থ্যকর্মী যারা স্যাম্পলটা কালেক্ট করেন, তাদের মনের মধ্যে একটা ভীতি থেকে থাকে যে সে যদি আবার এফেক্ট হয়, এই জন্য সেক্ষেত্রে কালেকশনটা প্রপারলি নাও হতে পারে, ডিস্টেন্সটা মেনটেন করতে চাই। আমি যখন রোগীদের বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করতে গেছি, তখন দেখছি আমরা যে বাসায় স্যাম্পল কালেকশন করতে গেছি পুরা গ্রামের মানুষ সে বাসায় এসে ভিড় করছে।
এটাতে অনেকগুলো সমস্যা হয়েছে। একটা হচ্ছে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয় নাই, প্লাস ওই রোগীর হাঁচি কাশির মাধ্যমে যে লোকগুলো দেখতে এসছে তারাও অনেক এফেক্টেড হওয়ার চান্স আছে। এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, সতর্কতা মানছে না অনেকেই, নতুন নতুন এলাকা লকডাউন। করোনা মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মৃতদের স্মরণে সংসদের শোক। এবং সতর্ক করা সত্ত্বেও শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই, অলিগলিতে বাড়ছে অকারণে ঘোরাফেরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।